ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রুয়ানু। চট্টগ্রাম সমুদ্র বন্দরে 7, কক্সবাজারে 6, মংলা ও পায়রায় 5 নম্বর বিপদসংকেত। এখন যে গতি আছে এই গতিতে এগুলে এটি শনিবার সন্ধ্যার পরে বাংলাদেশ উপকূলে আসতে পারে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সারা দেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা। উপকূলবাসীকে রাত 8টার মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আমাদের সিপিপি, আমাদের স্কাউট, আমাদের রেড ক্রিসেন্ট এবং আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা যেভাবে তাদেরকে নিরাপদে নিয়ে যেতে চায় তারা যেন তাৎক্ষণিকভাবে নিরাপদে আশ্রয় নেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আসাদ আজিম এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন বাউল ভক্ত। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড। কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে স্কুল ছাত্র নিহত। ব্লগার প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গিকে ধরতে বিমানবন্দর ও সীমান্তের অ্যালার্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খতিয়ে দেখা হচ্ছে মোসাদের সঙ্গে যোগাযোগকারীদের বিষয়টিও। যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা চালানো হচ্ছে। বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা। এবং 2 মাসেও শিক্ষার্থী তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আটকে আছে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন। সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রুয়ানু। এরই মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে 7, কক্সবাজারে 6, পায়রা ও মংলা বন্দরকে 5 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বহির্নোঙরে অবস্থানরত সব লাইটারের জাহাজকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি বিকেল 4টায় পায়রা বন্দর থেকে 775 কিলোমিটার এবং চট্টগ্রাম ও কক্সবাজার থেকে 900 থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে আসছে। বাতাসের গতিবেগ অপরিবর্তিত থাকলে আগামীকাল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বরিশাল ও চট্টগ্রাম অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় 4 মিটারের বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র উপকূল পায়রা থেকে 775 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং চট্টগ্রাম কক্সবাজার থেকে 900 থেকে 1000 কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে। উপকূলের দিকে এগিয়ে আসছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখানোর জন্য অনুরোধ করেছি এবং কক্সবাজারকে 6 এবং পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 5 নম্বর বিপদ সংকেত উঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। দর্শক, একটু আগে যেমনটি জানাচ্ছিলাম যে চট্টগ্রামে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তো এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ, সৈকতে আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে ঘূর্ণিঝড় রুয়ানু চট্টগ্রাম বন্দর থেকে 955 কিলোমিটার দূরে অবস্থান করছে। সেক্ষেত্রে চট্টগ্রামকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই পরপরই কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ কিন্তু তারা জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। বন্দর কর্তৃপক্ষ সন্ধ্যা 7টায় কিন্তু তারা মিটিং ডেকেছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সার্কিট হাউসে কিন্তু জরুরি সভা আহ্বান করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ যে সিদ্ধান্তগুলো নিয়েছে, যেসব লাইটারের জাহাজ মাঝ নদীতে অবস্থান করছিল তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য আদেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া যেসব জেটিতে বড় বড় জাহাজ রয়েছে তাদেরকেও কিন্তু নিরাপদ দূরত্বে সরে যেতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া তারা আরো কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে যেসব বড় বড় যন্ত্রাংশ রয়েছে সেগুলো যাতে ঠিকমতো নিরাপদে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাটি তারা করেছে। তবে এখন পর্যন্ত বহির্নোঙরে পণ্য খালাস কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু 7 নম্বর বিপদ সংকেত চলছে। সেক্ষেত্রে কিন্তু সাগর উত্তাল রয়েছে আর সাগর
ঘূর্ণিঝড় উত্তাল থাকলে কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু বহির্নোঙরে পণ্য খালা সম্ভব করা যায় না। আর সে কারণে কিন্তু বহির্নোঙরে পণ্য খালায় বন্ধ রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ভিতরে যে জেটি সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পণ্য খালাস অনুষ্ঠিত হচ্ছে। আর যদি আমি জেলা প্রশাসনের কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে আনোয়ারা এবং বাঁশখালী উপকূলে যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে যে মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হচ্ছে। যেহেতু যদি রাতে বা কালকে সকালেও যদি ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে তো সেক্ষেত্রে যাতে কোনো ধরনের জানমালের ক্ষতি না হয়, কোনো ধরনের প্রাণহানি না হয় সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু যারা উপকূলবর্তী লোকজন রয়েছে তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনছে জেলা প্রশাসন। সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজব নাসির উদ্দিন এসেছিলেন। যেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যেগুলো উপকূলবর্তী এলাকা রয়েছে সেখান থেকে মানুষ যাতে সরে যায়, তারা যাতে সাইক্লোন সেন্টারে যায় সেই বিষয়টি তিনি বলেছেন। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং চিরা মুড়ি যেসব দরকারি জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু মজুদ রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যদি ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে তো সেক্ষেত্রে যাতে মানুষদের মধ্যে এগুলো সরবরাহ করা যায় সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। আর আবহাওয়া অফিস যেমনটি আমাদেরকে জানিয়েছিল যে ঘূর্ণিঝড় যখন আঘাত হানবে কিন্তু চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হবে, তো সেক্ষেত্রে আমরা দেখছি সন্ধ্যার পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে বৃষ্টি হলে কিন্তু আমরা বিকালে দেখেছি কিছুটা সময় বৃষ্টি বন্ধ ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ঘূর্ণিঝড় রোয়ানুর সর্বশেষ খবর। খবির পার্থপ্রতিম বিশ্বাস আমাদের জানাচ্ছিলেন চট্টগ্রামের পতেঙ্গা থেকে। সেখানে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব এবং স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের প্রস্তুতি সম্পর্কে তিনি জানাচ্ছিলেন। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার সহ উপকূলীয় এলাকা সহ দেশের সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি শনিবার চট্টগ্রাম অতিক্রম করতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় 3 থেকে 4 ফিট জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় দেশের 18টি জেলায় সরকারি ছুটি বাতিল করা হয়েছে। যেহেতু ঘূর্ণিঝড়টি অনেক দূরে আছে, ঘূর্ণিঝড়টি হয়তো আগামীকাল রাতে সন্ধ্যার পরে রাতে আর কি বাংলাদেশের চট্টগ্রাম বা কক্সবাজার উপকূল অতিক্রম সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যে সরকারি ছুটি আমরা বাতিল করেছি। 18টি জেলায় পিআইওরা যারা রয়েছে, ডিআইও যারা রয়েছেন তারা কিন্তু সচেতন অবস্থান করছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালেও বৃহস্পতিবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিকাল 5টা পর্যন্ত গত 24 ঘন্টায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোয়ানুর আশঙ্কায় দেশের সব রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। ঝড়ের তীব্রতা বৃদ্ধির ক্ষেত্রে যেন দ্রুত সময়ের মধ্যে জনসাধারণ আশ্রয়কেন্দ্রে যেতে পারেন তার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পটুয়াখালীতে বিকাল 5টা পর্যন্ত গত 24 ঘন্টায় 113 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরা ট্রলার মহিপুর বন্দরে আশ্রয় নিয়েছে। বরগুনায় সকাল থেকে কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। রোয়ানুর কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়া শত শত ট্রলার ফিরে এসেছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মাঠ পর্যায়ে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রায় 1,500 স্বেচ্ছাসেবক কর্মী। উপকূলীয় এলাকায় যে কোনো ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় 3,900 সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। সবগুলো সাইক্লোন শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে লোকজনকে আশ্রয় দেওয়ার জন্য। চট্টগ্রাম এবং সিলেট জেলায় জেলা প্রশাসকদেরকে পরামর্শ প্রদান করা হয়েছে তারা যেন পাহাড়ের ঢালে যারা অবস্থান করছেন তাদেরকে ল্যান্ডস্লাইড হতে পারে এই জন্য তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। সরকারের তরফ থেকে এই মন্ত্রণালয় এবং অধিদপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ প্রদান করা হয়েছে, অর্থ বরাদ্দ করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব পড়েছে মংলা সমুদ্র বন্দরেও। খোলা হয়েছে আলাদা আলাদা কন্ট্রোল রুম। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় উপজেলা প্রশাসন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। 1 জুন বন্ধ হবে সকল অনিবন্ধিত সিম। তাই বায়োমেট্রিক পদ্ধতিতে এয়ারটেল সিম এখনই রি-রেজিস্ট্রেশন করে নিন। আর এয়ারটেল সিম রি-রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 50 টাকার বোনাস টক টাইম এবং প্রতিদিন 200টির বেশি স্মার্টফোন। বাস দেরি করলেই লস।
আজই রি-রেজিস্ট্রেশন করুন আর জিতুন নিশ্চিত বোনাস টক টাইম আর স্মার্টফোন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। কুষ্টিয়ায় সানোয়ার হোসেন নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুজ্জামান। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া থেকে এসএম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি শুক্রবারের মতোই শহরের বটতৈল এলাকার শিশির মাঠে নিজ চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আসেন সানোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফুজ্জামান। এ সময় হঠাৎ করেই মোটরসাইকেলে করে তিনজন এসে চিকিৎসক সানোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে গুরুতর আহত হন শিক্ষক সাইফুজ্জামান। পরে স্থানীয়রা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত সানোয়ার হোসেন বাউল ভক্ত ছিলেন। তিনি এবং শিক্ষক সাইফুজ্জামান প্রায় বিভিন্ন বাউল অনুষ্ঠানে যেতেন বলে জানিয়েছেন সানোয়ারের স্বজনরা। লোকজন নিয়ে আনন্দ ফুর্তি করতো, গান বাজনা হয়, লোকজন যে তারিতে যায় শ্রী গান বাজনা করে, লালনের বাউল গান টান হাবি যায়, এসব দেশীয় এই গান। ওই লোকজন আসে ওষুধ নিতে, ওই অনুষ্ঠান ওদিকেই হয়। কিছু টাউন থেকে যায়, তারা পিকনিক করে, রান্না করে, খায় যায়, ওই তবলা মবলা বাজায়, চলে আসে। এদিকে পূর্ব শত্রুতার জের নাকি মুক্তমনা চিন্তাধারা, ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ধারণা আমাদের যে কোনো তার অ্যানিমিটি বা পূর্ব শত্রুতার জের হিসেবে এই ঘটনাটি ঘটেছে। আমরা কাজ করছি, আশা রাখছি যে দ্রুত কি কারণে কেন এই ঘটনা ঘটেছে আমরা সেটা বের করতে পারব। ঘটনার পরপরই আহত শিক্ষক সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। এদিকে কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে নাইম নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। সকাল 11টার দিকে সদর উপজেলার কবুরহাটে এই ঘটনা ঘটে। নিহত নাইম কবুরহাট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খেলা শেষে বাড়ি ফেরার পথে নাইম ও তার বন্ধু হাফিজ ক্রিকেট বলের মতো একটি বস্তু দেখতে পেয়ে হাতে নেয়। কিছুদূর যাওয়ার পর সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আহত অবস্থায় হাফিজ ও অপর একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গি যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য বিমানবন্দর ও পুরো সীমান্ত এলাকা জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বাসায় সাংবাদিকদের কথা জানান। এই সমস্ত জঙ্গি কখনো জেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কখনো আনসারুল ইসলাম নামে এরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে এরা এই কর্মগুলি করে থাকেন। সেই জন্যই আমরা তাদেরকে ধরার প্রচেষ্টা নিয়েছি এবং আমরা আশাবাদী যে আমরা ধরে ফেলতে পারবো। এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বর্ডারে যেখানে যেখানে প্রয়োজন সবখানেই আমরা এটা ব্যবস্থা নিয়েছি যাতে দেশ থেকে না পালাতে পারে। সন্ধ্যার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন। দোষীদের আইনের আওতায় আনার দাবি, উন্নত চিকিৎসার জন্য শিক্ষক শ্যামল কান্তিকে ঢাকা মেডিকেলে স্থানান্তর। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সাম্প্রতিক গুপ্ত হত্যায় জড়িতদের যে কোনো মূল্যে বিচারের আওতায় আনা হবে। বুলগেরিয়া সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে এই দেশে পরিকল্পিত ও বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। যারা এসব কর্মকাণ্ড করছে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এদিকে একই দিন দেশটির চেম্বার অফ কমার্সের 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী দুদেশের পারস্পরিক স্বার্থে কৃষি, জ্বালানি, আইসিটি এবং পর্যটন সহ বিভিন্ন খাতে বুলগেরিয়ার বিনিয়োগের আহ্বান জানান। দেশটির চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির 15 সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্রের নামে তামাশা চলছে বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা দেশ চালাচ্ছে, আর নির্বাচিতদের ঠিকানা হয়েছে কারাগার। বিএনপির সমালোচনা না করে আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের নিজের দল সামলানোর পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। আমাদের দিকে কামান দাগানোর চেষ্টা করবেন না।
নিজেদের ঘর সামলান, কারণ আপনাদের একটা কাউন্সিল আসতেছে। সেই কাউন্সিলে কি হবে না হবে আমরা অনেকেই রাজনৈতিক বিশ্লেষক, আমরা সেটা বুঝতে পারি। যারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই তারা সচিবালয়ে বসে দেশ চালায়, আর জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছে সেই মেয়র সাহেবরা এখন কারাগারে। আমাদের অসংখ্য পৌর মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র তারা কারাগারে। গণতন্ত্রের নামে এই তামাশা করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করি নাই। আইপিএল এর খবর। আজ একমাত্র ম্যাচে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেভিলস। এদিকে প্লে অফের রেসে টিকে থাকতে হায়দ্রাবাদের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। রায়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলে ভালো অবস্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে লিগ পর্বের শেষ ভাগে জ্বলে উঠেছে অন্য দলগুলো, তাই এই পর্বের বাকি 2 ম্যাচের অন্তত একটিতে জয় পাওয়াটা খুবই জরুরি হায়দ্রাবাদের জন্য। তবে দলটির ব্যাটিং বিভাগে অধিনায়ক ডেভিড ওয়ার্নার, শেখর ধাওয়ান, উইলিয়ামসনরা আছেন দারুণ ছন্দে। বোলিংয়ে ভুবনেশ্বর রান কাটিংদের পাশাপাশি আছেন বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো মুস্তাফিজুর রহমান। তবে বড় দুঃসংবাদ হয়ে এসেছে অভিজ্ঞ পেসার আশিস নেহরার ইনজুরি। চোটের কারণে এ আসরের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারবেন না তিনি। অন্যদিকে এই ম্যাচে জয় না পেলে প্লে অফে খেলার আশা বাদ দিতে হবে জহির খানের দলকে। তাই যে কোনো মূল্যে জয় পেতে মরিয়া কুইন্টন ডিকক ডোমিনিরা। এখন পর্যন্ত 12 ম্যাচে ডেয়ারডেভিলসের সংগ্রহ 12 পয়েন্ট। Warner goes through his favourite offside, racing across the... এখন সাজিদরাও দেখায় মাশরাফির মতো হার না মানা হাঁটুর জোর। ক্রিকেট মাঠের সেই আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। আরও আছে 29 টাকা স্ক্র্যাচ কার্ডে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এবার দেশের রফতানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক জেলা সম্মেলনে তিনি একথা বলেন। এবার আমরা এক্সপোর্টের টার্গেট করেছিলাম $33.5 বিলিয়ন, 33.5 বিলিয়ন, সেটা 34 বিলিয়ন ছাড়িয়ে 35-এর কাছাকাছি যাবে, অর্থাৎ টার্গেট থেকেও বেশি হবে। তার কারণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা। 2013 ক্ষতিগ্রস্ত হয়েছে, 2014 ক্ষতিগ্রস্ত হয়েছে, 15 তো 92-93 আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে স্বাভাবিক, যার কারণে এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ভালো। 2 মাস পার হলেও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ অবস্থায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি, তবে পরে ডিএনএ পরীক্ষার রিপোর্টে পাওয়া যায় ধর্ষণের আলামত। এরপর এখনও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট না দেওয়ায় জড়িতদের শনাক্ত করা নিয়ে শঙ্কায় পরিবারের সদস্যরা। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন তৈরিতে ডিএনএ পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হয় সিআইডিকে চিঠি দেওয়া হয়েছে। গত 20 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য গত 30 মার্চ কবর থেকে তনুর লাশ তোলা হয়। আমার ছেলে আমার ঘুমের পরে খাওয়াই আমার ঘুম পাতায়, জানেন, আমার মেয়ের কথা মনে হয় দেখে আমার নিজেরটা আমি খুব উপলব্ধি মনে করি। মাঝে মাঝে আমি নিজেই রায় তুলে ঘুমাই না, আমি সারা রাত বসে থাকি। রিপোর্ট তৈরি করার জন্য যে বোর্ড হয়েছে সেই বোর্ড ডিসিশন নিয়ে ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তার কাছে কয়েকটি চিঠি দিয়েছে। সেই চিঠির জবাব এই মুহূর্ত পর্যন্ত আমি এখনো লিখিতভাবে পাইনি। এই রিপোর্ট পেলেই বোর্ড একটি সভায় বসবে এবং সভায় বসে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে সরবরাহ করবে। সন্ধ্যার সময় আরো থাকছে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ব্ল্যাক বক্সের খোঁজে ভূমধ্যসাগরের বিশাল এলাকা জুড়ে যৌথ তল্লাশি। সন্ত্রাসী হামলাকে মাথায় রেখেই চলছে তদন্ত।
RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে এবং লাঞ্ছনাকারীকে ক্ষমা চাইতে বাধ্য করার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন পেশাজীবী ও ধর্মীয় সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, জাতির বিবেক হিসেবে বিবেচিত শিক্ষকের সঙ্গে এই অন্যায় আচরণ কোনোভাবে মেনে নেওয়া হবে না। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন তারা। শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। এই সাংসদকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। যদি তিনি ক্ষমা না চান, বাংলার জনগণ তার প্রতি উত্তর দেবে। সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কানি দেয়, অশান্ত করে রাখে সমাজকে। সেই সমস্ত ঘটনার সাথে যারা যে কোনোভাবে জড়িত হোক না কেন, আমরা সরকারের কাছে তাদের খুঁজে বের করে শাস্তি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। যেভাবে দাম্ভিকতা দেখাচ্ছে সেটি মানবতার মধ্যে পড়ে না, এটি মানবতার বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে দ্রুত ট্রাইব্যুনাল আইনে বিচার করে দৃষ্টান্তে স্থাপন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। লাঞ্ছনার শিকার নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সকালে স্থানীয় খানপুর হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাহারায় তাকে ঢাকায় আনা হয়। পরে শাহবাগ পুলিশ তার নিরাপত্তার দায়িত্ব নেয়। ডিএমসিতে তাকে এক্স রে, সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছে, যার রিপোর্ট পেলেই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে নিজের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত শ্যামলকান্তি, তবে তাকে স্বপদে বহাল করায় সরকার ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তবে এখনও এ সংক্রান্ত লিখিত কোনো আদেশ তার হাতে পৌঁছায়নি বলেও দাবি করেন শ্যামলকান্তি। সংবাদ প্রচার বা প্রকাশ করার ক্ষেত্রে অনেক ধরনের চাপ থাকে, সেই চাপ মাথায় নিয়েই গণমাধ্যম পরিচালনা করতে হয় বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সকালে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ক এক সেমিনারে তারা এই কথা বলেন। এ সময় বক্তারা আরও বলেন, প্রতিটি গণমাধ্যমের নীতিমালা থাকে, সেদিকে লক্ষ্য রেখে সংবাদ প্রচার বা প্রকাশ করা হয়। সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্ব, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বক্তব্য রাখেন। আর এই সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী। গ্রিসের পর এবার বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে মিশরের সামরিক বাহিনী। দেশটির আলেকজান্দ্রিয়া বন্দর থেকে 290 কিলোমিটার দূরে শুক্রবারে ধ্বংসাবশেষের সন্ধান পান তারা। তবে এখনও খুঁজে পাওয়া যায়নি ব্ল্যাক বক্স। বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধানে গ্রিসের কার্পাথোস দ্বীপের আশপাশেও ভূমধ্য সাগরের বিশাল এলাকা জুড়ে যৌথ তল্লাশি চালাচ্ছে গ্রিস, মিশর, ফ্রান্স ও যুক্তরাজ্য। রাডারে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রিস জানিয়েছে, সমুদ্রে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি অন্তত 2 বার টার্ন নিয়েছিল এবং 25,000 ফুট নিচে নেমে আসে। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি কেন এত নিচে নেমে এসেছিল তার কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যায়নি। এ কারণে দুর্ঘটনার চেয়ে সন্ত্রাসী হামলার বিষয়টিকে সন্দেহে রেখে তারা তদন্ত করছে। 66 জন আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বৃহস্পতিবার বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ 7টি রাউন্ড। এখন পর্যন্ত দুর্দান্ত চলছে প্রাইম দলেশ্বরের মৌসুম। 7 ম্যাচে 5টি জয় নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমান পয়েন্ট তাদের। বড় বড় দলগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে দলীয় ঐক্যকেই সাফল্যের মন্ত্র বলে মনে করেন দলেশ্বরের কোচ মিজানুর রহমান বাবুল। সেই সঙ্গে প্রশংসা করলেন অধিনায়ক ফরহাদ রেজারও। প্রিমিয়ার লিগে তার না রান করেছে, তো এই বছর মাশাআল্লাহ খুব ভালো খেলছে। 4টা সেঞ্চুরি হওয়ার কথা, যে এখানে 2টা সেঞ্চুরি হয়েছে, তো ভালো খেলছে। এটা যদি কন্টিনিউশন থাকে তান্নার, তো টিমের জন্য ভালো হবে। ক্রিকেট ক্যাপ্টেন ওরিয়েন্টেড গেম। ক্যাপ্টেন মাঠে প্লেয়ারদের যত বেশি
ইন্সপায়ার করতে পারে, যত বেশি আদায় করতে পারে, ওই টিমটা অত বেশি রেজাল্ট করে। সো ফরহাদের মধ্যে ওই জিনিসটা আছে। একটা নির্দিষ্ট যদি লক্ষ্যে যদি না এগোই, তো আসলে আমি নিজেকে ওইভাবে বিল্ড করতে পছন্দ করি যে আমার টার্গেট থাকবে অনেক দূরে। হ্যাঁ, আমি যে টার্গেটে দেখতে পারি ওই টার্গেটে আমি এগোতে চাই। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরকে 7, কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত। উপকূলবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে ব্রিফিংয়ে র্যাব। নিহত চিকিৎসক বাউল ভক্ত ছিলেন, জানালেন স্বজনরা। ব্লগার প্রকাশক হত্যায় জড়িত 6 জঙ্গিকে ধরতে বিমানবন্দর ও সীমান্তে রেড অ্যালার্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খতিয়ে দেখা হচ্ছে মোসাদের সঙ্গে যোগাযোগকারীদের বিষয়টিও। যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতেই দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা চালানো হচ্ছে, বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী। যে কোনো মূল্যে জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা। এবং 2 মাসেও শিক্ষার্থী তনু হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আটকে আছে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন। সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।